ক্লাস 12-এর ফিজিক্স ক্লাসে আজকের আলোচনার বিষয় হলো অ্যাটম বা পরমাণু। আজকের অ্যাটম সম্বন্ধে আমরা নতুন কিছু তথ্য জানব। সবার আগে অ্যাটম মানে হলো অবিভাজ্য, তাই প্রথমে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে অ্যাটম নাম দেওয়া হয়েছিল। তারপর তো ধীরে ধীরে পরমাণুকে ভেঙে আবিষ্কৃত হয়েছিল সাব অ্যাটমিক পার্টিকলসগুলো, পজিটিভলি চার্জড প্রোটন, নেগেটিভলি চার্জড ইলেকট্রন এবং নিস্তড়িত নিউট্রন। অর্থাৎ পরমাণুকে ভাঙা গেছিল এবং পরমাণু যে অবিভাজ্য এই ধারণার অবসান ঘটেছিল। এবারে পরমাণুর গঠন সম্বন্ধে কিছু আলোচনা করব। পরমাণুর গঠন কেমন সেই সম্বন্ধে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে। আলফা পার্টিকেল বা আলফা কণাটা কি সেটা আমরা জানি, সেটা হলো হিলিয়াম আয়ন। অর্থাৎ প্রতিটি আলফা কণার মধ্যে 2 ইউনিট করে পজিটিভ চার্জ থাকে। এই তেজস্ক্রিয় উৎস থেকে আলফা পার্টিকেলগুলোকে আমরা পাই এবং কোনো তেজস্ক্রিয় উৎস থেকে পাওয়া আলফা কণাগুলোকে প্রথমে এই পরীক্ষায় সমান্তরাল স্রোতে পরিণত করা হয়েছিল। তারপরে সেগুলোকে ফেলা হয়েছিল অত্যন্ত পাতলা সোনার ফয়েলের ওপর। এই যে সোনা, রূপো এই ধরনের এলিমেন্টগুলোকে আমরা খুব সহজেই পিটিয়ে পাত বা পাতলা শিট বানাতে পারি। তাই জন্য সেই হিসেবেই আমাদের সোনাটা নেওয়া হয়েছিল এই পরীক্ষাতে। এই ফয়েলটা এতই পাতলা করা হয়েছিল যাতে প্রত্যেকটা আলফা কণা একটি পরমাণুর সাথে সংঘাত সৃষ্টি করতে পারে। আর ফয়েল থেকে বেরোনোর পর সেই আলফা কণাগুলোকে একটা স্ক্রিনে ফেলে পর্যবেক্ষণ করা হয়েছিল। এবারে পর্যবেক্ষণ দেখা যাক কী কী দেখা গেছিল। প্রথমত দেখা গেছিল কিছু সংখ্যক আলফা কণার বিক্ষেপ অতি সামান্য হয়, একে লো অ্যাঙ্গেল স্ক্যাটারিং বলা হয়। এই ঘটনাকে একটা আলফা কণা এবং একটা ইলেকট্রনের মধ্যে কুলম্বীয় আকর্ষণ বা কুলম্বিক অ্যাট্রাকশনের ফল বলে বিবেচনা করা হয়েছিল। আমি যে বললাম যে আলফা কণা হচ্ছে পজিটিভলি চার্জড আর ইলেকট্রন তো আমরা জানি নেগেটিভলি চার্জড, তাই তাদের মধ্যে কুলম্বিক অ্যাট্রাকশন ঘটবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম আয়ন, তাই একটা আলফা পার্টিকেল একটা ইলেকট্রনের থেকে এতটাই ভারী হয় যে ইলেকট্রন দ্বারা সেই আলফা পার্টিকেলকে বিক্ষেপণ অতি অল্প হয়, সামান্য হয়। আর এই পর্যবেক্ষণ থেকে এই ধারণায় আসা গেছিল যে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে মানে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। নেক্সট যে পর্যবেক্ষণ, সেখানে দেখা গেছিল অতি অল্প সংখ্যক আলফা কণা অনেক বেশি কোণে বিক্ষিপ্ত হয়। আবার কেউ কেউ একদম পরমাণুতে ধাক্কা লেগে আবার সে উল্টো দিকে ফিরেও আসে, একে লার্জ অ্যাঙ্গেল স্ক্যাটারিং বলা হয়। আর এই ধরনের বিক্ষেপ এতই কম হয় যে এই পর্যবেক্ষণের ফলে রাদারফোর্ড এই সিদ্ধান্তেই পৌঁছেছিলেন যে পরমাণুর সমগ্র পজিটিভ চার্জ এবং প্রায় সম্পূর্ণ ভর খুব ছোট্ট জায়গার মধ্যে পরমাণুর মধ্যে একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে। এই সিদ্ধান্তে আসার কারণটা কি? আলফা পার্টিকেলকে ঠেলে বিক্ষিপ্ত করে দেওয়া বা তাকে আবার ব্যাক করিয়ে রিপেল করিয়ে ফেরত পাঠানো সেটা একমাত্র পজিটিভ চার্জেরই কাজ, কারণ আলফা পার্টিকেল নিজেও হচ্ছে পজিটিভলি চার্জড এবং সেই ধরনের বিক্ষেপ তাকে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে যে বা তাকে ধরে বিক্ষিপ্ত করে দিচ্ছে লার্জ অ্যাঙ্গেলে, যে তার কিন্তু ভরটাও মোটেই ইলেকট্রনের মতন অল্প নয়, তার ভরটাও কিন্তু যথেষ্ট বেশি। তাই জন্য ধরা হলো যে যেখানে লেগে আলফা পার্টিকেলগুলোর এই দশা ঘটছে সেটা প্রথমত পজিটিভলি চার্জড আর দ্বিতীয়ত পরমাণুর
টোটাল ভর ম্যাক্সিমামই ওইখানে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। আর এতই অল্প পরিমাণে এই লার্জ অ্যাঙ্গেল স্ক্যাটারিংটা হয়, তাই ধরে নেওয়া হলো যে এই যে টোটাল ভরটা পজিটিভলি চার্জ যে অঞ্চলটা রয়েছে সেই জায়গাটা খুব ছোট্ট। এরপরে নাম দেওয়া হয়েছিল কেন্দ্র বা নিউক্লিয়াস নাম দেওয়া হয়েছিল। আর দেখা যায় যে যে সমস্ত আলফা পার্টিকেলসগুলোকে ওই সোনার ফয়েলের ওপর ফেলা হয়েছিল, মোস্ট অফ দ্য আলফা পার্টিকলস তারা প্রায় সোজাসুজি কোনো রকমভাবে বিক্ষিপ্ত না হয়ে সোজাসুজি উল্টো দিকে স্ক্রিনে গিয়ে আপতিত হয়েছিল। অর্থাৎ তারা কিন্তু কোথাও ধাক্কা খায়নি। পরমাণুগুলো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকে বলা হলো, নিউক্লিয়াসটা মাঝখানে ছোট্ট জায়গার মধ্যে কেন্দ্রীভূত থাকে সেটাও বলা হলো। তাহলে এদের নয় ইলেকট্রন টানতো আর নয় নিউক্লিয়াস ওদের রিপেল করতো, এই তো কাজ। কিন্তু এদের কোনো বাধা সৃষ্টি হয়নি, মানে এরা কিন্তু নিউক্লিয়াসের সঙ্গেও ধাক্কা লাগেনি, ইলেকট্রনের সঙ্গেও ধাক্কা লাগেনি। অর্থাৎ পরমাণুর মধ্যে ম্যাক্সিমাম জায়গাই হচ্ছে ফাঁকা, যার মধ্যে দিয়ে আলফা পার্টিকেলসগুলো বিনা বাধায় চলে গেছিল। এই সব পর্যবেক্ষণ এবং অ্যানালিসিস করে রাদারফোর্ড পরমাণু সম্বন্ধে একটা গঠন সম্বন্ধে একটা ধারণা দিয়েছিলেন। সেই ধারণা, সেই গঠনটাকে আমরা বলি রাদারফোর্ড মডেল বা রাদারফোর্ডের পরমাণু প্রতিরূপ বলে আমরা বলে থাকি। তিনি কি বললেন? তিনি বললেন প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর ইলেকট্রনগুলো সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার পথে নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। আর নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে মানে তার মধ্যে একটা বৃত্তীয় গতি সৃষ্টি হচ্ছে। আর আমরা জানি বৃত্তীয় গতি তখনই থাকবে যখন তার ওপর যে ঘুরছে তার ওপর একটা সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল কাজ করবে। তাহলে এই অভিকেন্দ্র বল সে ইলেকট্রনগুলো পাচ্ছে কোত্থেকে? নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলোর মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, সেই স্থির তড়িৎ আকর্ষণ বলই ইলেকট্রনগুলোকে অভিকেন্দ্র বল যোগাচ্ছে, যার জন্য ইলেকট্রনগুলো বৃত্তপথে পরিভ্রমণ করছে। এই গেল রাদারফোর্ডের মডেল। এরপর বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন ঘটনার ফলে রাদারফোর্ড মডেলে কিছু ত্রুটি ধরা পড়ে। প্রথমত, পরমাণুর অস্থায়িত্ব। দেখো, আমি যে বললাম যে পরমাণুতে প্রত্যেকটা ইলেকট্রন যারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, প্রত্যেকের ওপর অভিকেন্দ্র বল কাজ করার জন্য তাদের সবার ওপর একটা অভিকেন্দ্র ত্বরণও কাজ করছে। আর ক্লাসিক্যাল ফিজিক্স বলছে যে কোনো চার্জড পার্টিকেল, ভালোভাবে শোনো, কোনো চার্জড পার্টিকেলের যদি ত্বরণ থাকে তাহলেই তার মধ্যে থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ঘটে, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বিকিরণ ঘটতে থাকে। তাহলে ইলেকট্রন চার্জ পার্টিকেল, নেগেটিভলি চার্জড, এবং তার অভিকেন্দ্র ত্বরণ রয়েছে, তাহলে তার ভেতর থেকেও তড়িৎ চুম্বকীয় বিকিরণ ঘটবার কথা। আর সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে এনার্জি যদি ইলেকট্রন থেকে বেরিয়েই যায়, তাহলে ইলেকট্রনগুলো শক্তিহীন হয়ে পড়ার কথা। তখন ইলেকট্রনগুলোর কি হবে? তারা তখন একটা বৃত্তীয় পথে না ঘুরে তারা স্পাইরাল পথে এসে নিউক্লিয়াসের ওপর পড়বে এবং আস্তে 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 অ্যাটমটার ভলিউম হয়ে যাবে 0, অর্থাৎ পরমাণুর কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু আমরা জানি যে এখনও আমাদের সৃষ্টি, আমাদের ইউনিভার্স রয়েছে, অর্থাৎ পরমাণু কিন্তু স্থায়ী। তাহলে এই ঘটনা কিন্তু রাদারফোর্ড মডেল দিয়ে ব্যাখ্যা করা গেল না। এরপরে আরও একটা গণ্ডগোল ধরা পড়ল, যেটা আমরা হয়তো নেক্সট ক্লাসে পড়ব। বিভিন্ন এলিমেন্ট থেকে আমরা ওই বর্ণালী পাই, স্পেকট্রাম পাই, তাদের ভেতরে ইলেকট্রনগুলোর রেডিয়েশন হয়। কিভাবে রেডিয়েশন হয় আমরা সেটা হয়তো পরের ক্লাসে পড়ব। সেই কিভাবে রেডিয়েশন হয় বা রেডিয়েশন হওয়ার পর সেটা যদি সেই রেডিয়েশনটাকে যদি স্ক্রিনে ফেলা হয় তাহলে যে স্পেকট্রাম পাওয়া যায়, তাহলে ইলেকট্রন থেকে যদি সেই রেডিয়েশনটা কন্টিনিউয়াস বেরোতে থাকে, তাহলে যে স্পেকট্রামটা পাবো সেই স্পেকট্রামটাও কন্টিনিউয়াস স্পেকট্রাম হওয়ার কথা। আরেকবার বলছি, ইলেকট্রনগুলো
নিউক্লিয়াসের চারিদিকে কন্টিনিউয়াসলি ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ প্রতি মুহূর্তেই তাদের মধ্যে অভিকেন্দ্র ত্বরণ কাজ করছে, অর্থাৎ তাদের ভেতর থেকে কন্টিনিউয়াস রেডিয়েশন হওয়ার কথা। আর তাদের ভেতর থেকে যদি কন্টিনিউয়াসলি রেডিয়েশন হয়, তাহলে আমরা যদি তার স্পেকট্রাম পাওয়ার চেষ্টা করি, সেই স্পেকট্রামটাও হবে একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। কিন্তু যখন হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি মৌলর তাদের যখন আমরা অ্যাটমিক স্পেকট্রাম পাই স্ক্রিনের ওপর, তখন দেখা যায় সেটা কন্টিনিউয়াস স্পেকট্রাম না হয়ে সেটা লিনিয়ার স্পেকট্রাম হয়। লিনিয়ার মানে লাইনের মতন, ছাড়া ছাড়া, ডিসক্রিট, কন্টিনিউয়াস নয়। তাহলে এই ঘটনাটাকেও কিন্তু রাদারফোর্ড মডেল সাপোর্ট করছে না। এই দুটো যে ড্রব্যাকস রাদারফোর্ড মডেলের, অর্থাৎ প্রথমত হচ্ছে পরমাণু, মানে রাদারফোর্ড মডেল অনুযায়ী পরমাণুকে অস্থায়ী হবার কথা ছিল, কিন্তু পরমাণু স্থায়ী, এবং সমস্ত পারমাণবিক বর্ণালীকে কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল, পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পারমাণবিক বর্ণালী সবসময় কন্টিনিউয়াস পাই না, আমরা লিনিয়ার স্পেকট্রামও পাই। তাহলে এই দুটো যে গণ্ডগোল রাদারফোর্ড মডেলে ঘটলো, এই ত্রুটি সংশোধন করার জন্য এবার কে এলেন? নিলস বোর। তিনি বললেন যে রাদারফোর্ডের কিছু জিনিস কিন্তু তিনিও সাপোর্ট করলেন। তিনি বললেন প্রথমত নিউক্লিয়াসটা খুব ছোট্ট একটা জায়গায় পরমাণুর প্রায় একদম সেন্টারে অবস্থান করছে, এটাতে কোনো ভুল নেই। তিনি বললেন যে নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে, বৃত্তীয় পথেই ঘুরছে তিনি বললেন, এবং নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে যে স্থির তড়িৎ ইলেকট্রোস্ট্যাটিক যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাই ওই ইলেকট্রনগুলোকে অভিকেন্দ্র বল যোগাচ্ছে, এতেও কোনো ভুল নেই। এই সমস্ত বলার পর তিনি বাকি যেগুলো সংশোধন করলেন, সেই সংশোধন স্বরূপ তিনি আরও কিছু কথা বললেন, এবং যেগুলো নিলস বোর যোগ করলেন সেইগুলোকে আমরা বোরস কোয়ান্টাম পস্টুলেট বা অনলি বোরস পস্টুলেট বলে আমরা ধরে নিই। তিনি বললেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে অরবিটে, বিভিন্ন অরবিটে ঘোরে ঠিকই, কিন্তু যে কোনো অরবিটে কিন্তু ঘুরতে পারে না। যে কোনো অরবিটে কিন্তু ঘুরতে পারে না। তাদের জন্য কিছু কিছু অরবিটই কিন্তু অ্যালাউড থাকে, এবং সেইখানেই তারা ঘোরে, এবং যতক্ষণ এই অ্যালাউড অরবিটে তারা থাকে, সেই ইলেকট্রনগুলো কিন্তু কোনো রকম শক্তি বিকিরণ করে না, শুধুমাত্র ঘুরে যায়, কোনো রকম শক্তি বিকিরণ করে না। এবং এই জন্য এই অ্যালাউড অরবিটগুলোকেই আমরা স্টেশনারি অরবিট বা স্টেবল অরবিট বলে থাকি। ওই যে রাদারফোর্ডের এখানেই গন্ডগোল হয়ে গেছিল যে ইলেকট্রনগুলো ঘুরে যাচ্ছে এবং তার থেকে কন্টিনিউয়াস রেডিয়েশন বেরিয়ে যাচ্ছে, সেটাকেই বোর প্রথমে সংশোধন করলেন যে কোনো অরবিটে সে ঘুরতে পারে না, সে কিছু কিছু অ্যালাউড অরবিটেই ঘুরবে, এবং যতক্ষণ সেই অরবিটের ওপর সে থাকবে তার থেকে কোনো বিকিরণ হবে না, এবং সেইগুলোকে বলা হয় স্টেবল অরবিট বা স্টেশনারি অরবিট বলা হয়। তিনি বললেন যে ইলেকট্রনগুলো এই অ্যালাউড অরবিটের একটা অরবিট থেকে আর একটা অরবিটে জাম্প করতে পারে। হায়ার অরবিট মানে হায়ার এনার্জি লেভেলের অরবিট থেকে লোয়ার এনার্জি লেভেলের অরবিট, বা লোয়ার লেভেলের অ্যালাউড অরবিট থেকে হায়ার লেভেলের অরবিটে সে জাম্প করতে পারেন। আর যখনই তারা এই একটা অরবিট থেকে আর একটা অরবিটে যাওয়া আসা করে, সেই সময় তারা হয় শক্তি শোষণ করে কিংবা শক্তি বিকিরণ করে, এবং সেই শক্তির কম্পাঙ্ক কত হবে সেটা নির্ধারিত হয় এই সমীকরণটা দ্বারা। E1 আর E2, E1টা হচ্ছে ইনিশিয়াল অরবিটের এনার্জি, E2টা হচ্ছে ফাইনাল অরবিটের এনার্জি। এই দুটো অরবিটের এনার্জির ডিফারেন্স, সেটাই হচ্ছে h নিউ। নিউটা হচ্ছে
যে রেডিয়েশন বেরোচ্ছে সেই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি। আর এইচটাকে আমরা সবাই জানি, এইচ মানেই হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সে এইচ মানেই হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে E1 আর E2-র অন্তর ডিফারেন্স মানে দুটো যে অ্যালাউড অরবিটে ইলেকট্রনগুলো যাওয়া আসা করছে তাদের এনার্জির ডিফারেন্সটাই হচ্ছে রেডিয়েটেড বা শোষিত, মানে বিকিরিত বা শোষিত এনার্জির যে এনার্জি বেরোচ্ছে বা শোষিত হচ্ছে তার ফ্রিকোয়েন্সি যদি নিউ হয় তাহলে তার সাথে এইচ নিউ এর সাথে সমান হচ্ছে। এই কন্ডিশনটাকে ফ্রিকোয়েন্সি কন্ডিশন বলা হয়। এখানে দেখো এই অন্তর, এই ডিফারেন্স, এই কথাটার মানে কি? যদি E1 গ্রেটার দ্যান E2 হয়, মানে ইনিশিয়াল এনার্জি লেভেলের এনার্জিটা যদি ফাইনাল এনার্জি লেভেলের এনার্জির থেকে বড় হয়, মানে ইলেকট্রনগুলো হায়ার এনার্জি লেভেল থেকে যদি লোয়ার এনার্জি লেভেলে যায়। দেখো লোয়ার এনার্জি লেভেলে যাচ্ছে, লোয়ার এনার্জি লেভেল মানে কি বলো তো? যেখানে ইলেকট্রনদের গেলে এনার্জিটা কমে যাবে। তাহলে সেই লেভেলে যেতে গেলে ওকে ন্যাচারালি এনার্জিটা কমাতে হবে। তখন E1 মাইনাস E2 ইজ ইকুয়াল টু এইচ নিউ, মানে তখন এনার্জিটা রেডিয়েট হয়ে বেরিয়ে যাবে। আর যখন E1 লেস দ্যান E2 মানে সে লোয়ার থেকে হায়ার এনার্জি লেভেলে যাবে, অর্থাৎ সে এমন একটা এনার্জি লেভেলে যাবে সেখানে তার প্রিভিয়াস এনার্জি লেভেলে তার যা এনার্জি ছিল তার থেকে অনেক বেশি এনার্জি হতে হবে। অর্থাৎ তাকে সেই হায়ার এনার্জি লেভেলে যেতে গেলে তাকে এনার্জি গেইন করতে হবে। তার ফলে সে আরও শক্তি অ্যাবজর্ব করবে, শোষণ করবে। সেক্ষেত্রে আমার এই ডিফারেন্সটা হবে E2 মাইনাস E1, এগুলো নিয়ে কোনো অসুবিধে নেই। তাহলে শুধু এইটা মনে রাখবে যে যখন ইলেকট্রনগুলো হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে চলে আসে তখন তার এনার্জি কমানোর জন্য সে এনার্জিটাকে বিকিরণ করে দেয়, রেডিয়েশন করে দেয়, তখন আমরা এনার্জি পাই। আর যখন সে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে যাবে তখন তার নিজের এনার্জি বৃদ্ধি করার জন্য তাকে এনার্জি গেইন করতে হবে। আচ্ছা, এরপরে তাহলে এটা গেল ফ্রিকোয়েন্সি কন্ডিশন। প্রথমটা গেল আমার স্টেশনারি অরবিটের কন্ডিশন, যে কোনো রেডিয়েশন হয় না, এটা গেল ফ্রিকোয়েন্সি কন্ডিশন। থার্ড যেটা বোরের পস্টুলেটে আছে সেটা উনি বললেন যে এই যে বললেন যে অ্যালাউড অরবিটেই ইলেকট্রনগুলো ঘুরবে, তো কোন অরবিটগুলো অ্যালাউড সেগুলোও তো আগে জানতে হবে। সেটা হলো যে অরবিটগুলোতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr, m হচ্ছে ইলেকট্রনের মাস, v হচ্ছে সেই অরবিটে ইলেকট্রনগুলোর অরবিটাল ভেলোসিটি এবং r হচ্ছে সেই অরবিটের রেডিয়াস। এগুলো তো আমরা জানি, এক্সপ্রেশনগুলো আমরা পড়ে এসেছি। তাহলে এর কৌণিক ভরবেগ সেটা h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে। h/2π, পাই একটা কনস্ট্যান্ট আমরা জানি, h হচ্ছে আবার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এবং n হচ্ছে বললাম যে ইন্টিগ্রাল মাল্টিপল, অর্থাৎ n হচ্ছে ইন্টিজার 1 2 3 4 এটসেট্রা। এই n নাম্বারটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর এই যে কন্ডিশনটা সেটাকে বলা হয় কোয়ান্টাম কন্ডিশন। তাহলে কোয়ান্টাম কন্ডিশনটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনে রিলেটেড, যে অ্যালাউড অরবিট কারা, যে অরবিটের মধ্যে ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগ h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে। ইন্টিগ্রাল মাল্টিপল মানে হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক হবে, সেই কক্ষপথগুলোতেই কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতে পারবে। সেই কক্ষপথগুলোই হচ্ছে ইলেকট্রনসগুলোর জন্য অ্যালাউড অরবিট। এগুলো গেল তো বোরের কোয়ান্টাম কন্ডিশন আর ফ্রিকোয়েন্সি কন্ডিশন আর হচ্ছে স্টেশনারি অরবিটের কন্ডিশন। এইবারে আমরা দেখছি ডি ব্রগলির হাইপোথিসিস বোরের কোয়ান্টাম কন্ডিশনটাকে সাপোর্ট করে কিনা। কি করে বুঝবো? যদি ডি ব্রগলির হাইপোথিসিস থেকে আমরা অঙ্ক কষে বোরের কোয়ান্টাম কন্ডিশনে পৌঁছতে পারি তবেই বুঝবো যে বোরের কোয়ান্টাম কন্ডিশনটা ডি ব্রগলির হাইপোথিসিসকে সাপোর্ট করে। এখন ডি ব্রগলির হাইপোথিসিসটা কি? ডি ব্রগলির হাইপোথিসিসটা হচ্ছে যে কোনো কণার স্রোত তাকে আমরা একটা ম্যাটার ওয়েভ বা
পদার্থ তরঙ্গ হিসেবে ধরে নিতে পারি। ঠিক আছে, তাকে আমরা পদার্থ তরঙ্গ হিসেবে ধরে নিতে পারি। তাহলে একটা পরমাণুর মধ্যে সেখানে তো ইলেকট্রনগুলো ঘুরছে, ইলেকট্রনগুলো স্রোত হচ্ছে, তাহলে ইলেকট্রনটাকেও আমরা পদার্থ তরঙ্গ হিসেবে ধরে নিতে পারি। এবং যেহেতু ইলেকট্রন আর কোথাও মুভ করছে না পরমাণুর ভেতর থেকে, তাই ইলেকট্রনগুলো হচ্ছে পারমাণবিক ইলেকট্রনের যে তরঙ্গ, সেটা হচ্ছে একটা স্টেশনারি ম্যাটার ওয়েভ। ঠিক আছে, এইবারে যে অরবিটটায় ইলেকট্রন ঘুরছে সেদিকে আমরা একটু হাইলাইট করি। সেখানে যদি সে অরবিটটার রেডিয়াস যদি হয় আর, তাহলে আমরা জানি যে সেই অরবিটের পরিধি সেটা হবে 2πr। আর যদি ইলেকট্রনের ওয়েভ লেন্থ যদি ল্যাম্বডা হয়, তাহলে সেই 2πr এর মধ্যে কতগুলো ল্যাম্বডা থাকবে? সবসময় পূর্ণ সংখ্যায় ল্যাম্বডা থাকবে, সবসময় পূর্ণ সংখ্যায় তরঙ্গ থাকবে। এটা কোনোদিনও হতে পারে, কারণ ইলেকট্রনগুলো সেখান থেকে তো বেরোচ্ছে না, তাই এটা হতে পারে না যে সেখানে আধখানা বা কোনো ভগ্নাংশে কোনো তরঙ্গ রইল। তাহলে 2πr পুরো পথটার মধ্যে n ইন্টু ল্যাম্বডা থাকবে। n হচ্ছে ইন্টিজার 1 2 3 4, পজিটিভ ইন্টিজার। আরেকবার বলছি, যদি ইলেকট্রনের ওয়েভলেন্থ হয় ল্যাম্বডা, তাহলে সেই পূর্ণ সংখ্যার তরঙ্গ নিয়েই ওই অরবিটের পরিধিটা তৈরি হবে, অর্থাৎ 2π = n ল্যাম্বডা হবে। আর ডি ব্রগলির হাইপোথিসিসে বলছে যে ল্যাম্বডা = h/mv, যেহেতু ওটা ম্যাটার ওয়েভ, তাই h/mv, v হচ্ছে ওর অরবিটাল ভেলোসিটি, m হচ্ছে ইলেকট্রনের মাস, আর h হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে ল্যাম্বডার জায়গায় আমি যদি এটাকে পুট করি, দেখো 2πr = n ইন্টু h, ল্যাম্বডার জায়গায় h/mv, বোঝা যাচ্ছে? তাহলে mv ইন্টু আর, বজ্রগুণন করছি, mv ইন্টু আর, তাহলে n h, 2πটাকে নিচে চলে এলো, এই যে। তাহলে nটাকেই যদি আমরা ধরি যে nth অরবিটে, n নাম্বার অরবিটে যদি v এর মান vn হয়, r এর মান rn হয়, তাহলে m ইন্টু vn ইন্টু rn, সেটাই হচ্ছে nh/2π। এই যে m ইন্টু vn ইন্টু rn = nh/2π, এটাই তো বোরের কোয়ান্টাম কন্ডিশন। তাহলে ডি ব্রগলির হাইপোথিসিস যেখানে বলছে পার্টিকেলের ফ্লোটাকে, স্রোতটাকে ম্যাটার ওয়েভ বলে ধরে নিচ্ছে, সেখান থেকেও কিন্তু আমরা বোরের কোয়ান্টাম কন্ডিশনটাকে স্যাটিসফাই করাতে পারছি। এই তো গেল বোরের পস্টুলেট। রাদারফোর্ডকে কী করে, রাদারফোর্ডের মডেলকে কী করে বোরের পস্টুলেট মডিফাই করলো, সেইগুলো সমস্ত। এর ছাড়াও বোরের থিওরিতে কিন্তু কিছু ফেলিওর আমরা লক্ষ্য করতে পেরেছি। মানে বোরের থিওরি সব দিক থেকে কিন্তু একেবারে নির্ভুল করা যায়নি। যেমন প্রথমত, একটা কোনো বর্ণালী রেখা বা কোনো পরমাণু শক্তি, যে পরমাণুর মধ্যে একের বেশি ইলেকট্রন রয়েছে, সেই পরমাণুর শক্তি বা যে রেখা বর্ণালী পাওয়া গেল, সেই বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য, এইগুলো কেন হচ্ছে বা তার অ্যানালিসিস, এই সমস্ত কিন্তু বোরের তত্ত্বের সাহায্যে ঠিকঠাকভাবে অ্যানালাইজ করা যায় না। এই বর্ণালী রেখা এগুলো কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, নেক্সট ক্লাসে আমরা পড়বো। এই একটা পরমাণু যার মধ্যে একাধিক ইলেকট্রন আছে, সেই পরমাণুটার শক্তি কত হবে, সেখান থেকে পাওয়া সেই স্পেকট্রামের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এইগুলো বোরের পস্টুলেট দিয়ে আমরা কিন্তু ভালোভাবে ব্যাখ্যা করতে পারি না। আর একটা যেটা আমরা ব্যাখ্যা করতে পারি না, সেটা হচ্ছে এই ঘটনাটা, যে ওই অ্যালাউড অরবিটগুলোতে যতক্ষণ ইলেকট্রন থাকছে, ইলেকট্রন তো দাঁড়িয়ে থাকছে না, সে তো নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, তার মানে তার অভিকেন্দ্র বল অ্যাজ ওয়েল অ্যাজ তার মধ্যে অভিকেন্দ্র ত্বরণ থাকছে। তাহলেও সে কেন কোনো রেডিয়েশন করছে না, যেটা ক্লাসিক্যাল ফিজিক্সকে সাপোর্ট করছে না। ক্লাসিক্যাল ফিজিক্স বলছে কেউ ত্বরণ সহ ঘুরলেই, কোনো আহিত কণা ত্বরণ সহ ঘুরলেই সেখান থেকে কিন্তু রেডিয়েশন হবে। তাহলে সে স্টেশনারি অরবিট কী করে তৈরি হয়? ইলেকট্রন চার্জড এবং ইলেকট্রন অভিকেন্দ্র ত্বরণ সহ নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে,
তা সত্ত্বেও ইলেকট্রন থেকে কোনো রকমের রেডিয়েশন একটা অরবিটে থাকাকালীন বেরোচ্ছে না কেন, এইটা কিন্তু বোরের তত্ত্ব এক্সপ্লেন করতে ফেলিওর হয়েছিল। তাহলে আজ আমরা পরমাণুর গঠন সম্বন্ধে জানলাম, আর নেক্সট ক্লাসে আমরা কি করব, বোরের থিওরির কিছু অ্যাপ্লিকেশন দেখব। অ্যাপ্লিকেশন মানে সেখানে নিউমেরিক্যাল প্রবলেমসও থাকবে। বোরের থিওরিকে কী কী জায়গায় কী কী উপায় অ্যাপ্লাই করা যায়, কোন কোন ক্ষেত্রে কী কী সেখান থেকে ক্যালকুলেট করা যায়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ।